স্বাগতম সোমবারের দ্বীপ্রহর। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে ফেব্রুয়ারির আজ 9 তারিখ। ফলে এই 1:30টার সময়ের অনুষ্ঠানটি আমাদের বড্ড প্রিয়। হয়তো আপনাদের ফোন অনেক সময় নিই না, কিন্তু এটাও বাস্তব যে এত জরুরি আজকের অনুষ্ঠানটা আমাদের সকলের পক্ষে, আপনাদের পক্ষে তো বটেই, যে সেখানে ফোনটা নিয়ে সময়টা নষ্ট না করে বরং আপনারা ওনাকে ডাইরেক্ট ফোন করুন। ওনার ফোন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করুন। তার কারণটা হচ্ছে, আপনারা তো জানেন যে ভারতবর্ষের বুকে যারা হিন্দু শাস্ত্রের প্রতি অনুরাগী তারা জানেন যে এমন 3টে দিন পর পর আসছে, 15, 16 এবং 17। তার মধ্যে সামনের রোববারই তো একটা দিন পড়ে যাচ্ছে, 15 তারিখ। এটা কি না, 15 তারিখ হচ্ছে গিয়ে শিব চতুর্দশী বা আমরা শিবরাত্রি যেটাকে বলি। আচ্ছা, রাত কাটতে কাটতে অমাবস্যা প্রায় ছুঁয়ে যাচ্ছে। অমাবস্যাটা আসছে, অমাবস্যা থাকছে পরদিন অবধি, অর্থাৎ 16 তারিখ অমাবস্যা, 17 তারিখ ফুল অমাবস্যা। এর মধ্যে যেটা হচ্ছে, আপনারা সবসময় জানবেন যে অমাবস্যায় বা পূর্ণিমাতে সাধারণত গ্রহণটা হয়। স্পেশালি গ্রহণ যেটা হয়, সূর্যগ্রহণ, সেটা অমাবস্যাতেই হয়। তো সূর্যগ্রহণটা পড়ছে, যদিও ভারতবর্ষের থেকে তার কোনো দৃশ্য বোঝা যাবে না। বোঝা যাবে না মানে আপনার কোনো রিলেটিভ হয়তো আমেরিকাতে থাকে, তাকে আপনি দেখতে পাচ্ছেন না মানে সে কেমন আছে বা কি বৃত্তান্ত, সে তো মরে যায়নি রে বাবা, সে তার খবরাখবর তো আপনি নিয়মিত পাবেন। সুতরাং পৃথিবীর অন্য গোলার্ধে সূর্যগ্রহণটা হবে, তার এফেক্টটা ডেফিনেটলি সারা পৃথিবীতেই থাকবে। তো এইটাকে কি বলে জানেন তো? এটাকে অনেক সময় বলা হয় যে ত্রিযোগ। আমি এটাকে বলি ত্রাউস্পর্শ যোগ। অর্থাৎ দুটি ব্যাপার আপনাকে ইতিবাচক দিক দেবে। একটা নর্মাল অমাবস্যা, যেটা বসন্ত অমাবস্যা বলা হয়, এবং আরেকটা হচ্ছে শিবরাত্রি। এই দুটোর পুজো তো আপনি করবেনই, কিন্তু এটা যখন করছেন, বুঝতে পেরেছেন তো, 2 পা এগিয়ে 1 পা পিছিয়ে। বিখ্যাত উক্তি যে 2 পা এগো খুব চচ্চর করে, কিন্তু 1 পা পিছোবার চেষ্টা করো। এই পিছিয়ে থাকা পাটা হচ্ছে কি সূর্যগ্রহণ, যেটা সম্বন্ধে শোনা যায় যে কোনো গ্রহণই নাকি ভালো নয়। তো এই রকম একটি শুভ মুহূর্তে আপনি আপনার নিজের ভাগ্যের কাজটা করিয়ে নিতে পারেন। যার ভাগ্য, আমরা তো প্রত্যেকেই বলি আমরা দুর্ভাগ্যের শিকার, এমন কিছু ফুর্তিতে তো নেই। ম্যাডাম শ্রীময়ী এসছেন, শি ইজ লুকিং বিউটিফুল টুডে, বিউটিফুল, মানে আজকের দিনের উপযুক্ত পোশাকই বটে। শ্রীময়ী, কিছু বলার আগে একটু কথা বলি যে শ্রীময়ীকে দেখুন, দেখতে থাকুন, দেখতে ভাল লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে এই রকম একটি চমৎকার পোশাক পরে তাকে আমরা পাবো কিন্তু একেবারে সেই কাশী বিশ্বনাথে। কাশী বিশ্বনাথটা এমনিও আমি তাকে একটু মানে খোঁচা মেরে বলি, ওটা তো আপনার সেকেন্ড হাউস। তো ফলে কাশী বিশ্বনাথে তাকে আমরা পাবো। তিনি শিবরাত্রি করবেন এবং একই সাথে তিনি অমাবস্যাটি কাটিয়ে তবে বেনারস থেকে ফিরবেন। শুনবো তার কথা, তারপরে তার কাছে বিভিন্ন প্রশ্ন। শ্রীময়ী। হ্যাঁ, থ্যাংক ইউ প্রসন্দা। অবশ্যই মানে শ্রীময়ী এবং শ্রীময়ী টিম থাকবেন কাশী বিশ্বনাথে, এবং কাশী বিশ্বনাথে ঢোকবার আগে শ্রীময়ীকে যেখানে পাওয়া যায় এটা খুব কম লোক জানেন। আমি জাস্ট আগের অনুষ্ঠানটিতে আপনার সঙ্গে শেয়ার করলাম যে কাল ভৈরব মন্দিরে, বেনারসের কাল ভৈরব মন্দির, যাকে বলা হয় কাশী কা কোতোয়াল। কাশিকা কোতোয়াল, কোতোয়াল, কাল ভৈরবকে বলা হয় কাশী কা কোতোয়াল। অনেক কম লোক জানেন, মানে বিশেষ করে বাঙালিরা, ইউপি বিহারের লোকরা পরিচিত এটার সাথে। তো কাশী কা কোতোয়াল কেন বলা হয়? মনে করা হয় যে কাল ভৈরবের 8টি রূপ রয়েছে। তা 8টি রূপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ। আমি চেষ্টা করব আপনাদের সিটিভিএনের পর্দায় ওটাকে দেখাতে। তো এই যে কাল ভৈরব, যাকে মহাকাল বলা হয়, বা কাল, কাল অর্থাৎ টাইম, তিনি সময়কে কন্ট্রোল করতে পারেন। কাল ভৈরবের উৎপত্তি কোথা থেকে হলো? কাল ভৈরবের উৎপত্তি হয়েছিল একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে ট্রিমেন্ডাস ফাইট হয়েছিল অ্যাজ পার হিন্দু মাইথোলজি, যে কে বড়। ব্রহ্মা বলেন আমি বড়, আমি জগতের সৃষ্টিকর্তা, আমার সব থেকে বেশি মানে গুরুত্ব। বিষ্ণু বলেন আমি জগতের পালনকর্তা, আমার গুরুত্ব সব থেকে বেশি। তো এখন সৃষ্টিকর্তা আর পালনকর্তার মধ্যে এমন মানে ঝগড়া, দ্বৈরথ, হ্যাঁ এটা ঠিক ঝগড়া তো না, দ্বৈরথ, একদম সঠিক ওয়ার্ড বলেছেন। তো এটা এমন ভাবে মানে আকাশ বাতাস ছাড়িয়ে তাদের দুজনের, সৃষ্টিকর্তা এবং পালনকর্তা মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। মানে জীব জগৎ যায় যায়, সৃষ্টিও যায়, যেটা পালন রক্ষণাবেক্ষণ সেটাও তো হচ্ছে না, দুজনে তো দ্বৈরথে ব্যস্ত, ইগো। তখন শিব দেখলেন অনেক হয়েছে, এবার থামো। এবং তিনি নিজে তো জানেন ভোলেনাথ, সহজে তিনি চটেন না,
তা তিনি তার নিজের তেজ থেকে একটি সংহার মূর্তি বার করলেন এবং স্টপ দেম। হ্যাঁ, তো সেই ফিয়ার্স এবং সাংঘাতিক মূর্তিটি হচ্ছে কাল ভৈরবের মূর্তি, যেটার 8টা ভাগ রয়েছে। তো যাই হোক, তো এবার সে অষ্টমাতৃকার সাথে তাদের বিবাহ হয়েছে, এটা পরবর্তীকালের ঘটনা। তো এবং তাদের তখন দৈরাত, এবং তিনি প্রচন্ড ক্রোধে, মানে ইগো আমাদের মাথায় ওঠে, তো ব্রহ্মার শিরচ্ছেদ করেছিলেন। এইটা হচ্ছে সেই গল্পটা। এবং বেনারসে আপনার মানে এটা মনে করা হয় অ্যাজ পার হিন্দু মাইথোলজি, যখনই মানুষ যান তিনি যেন শ্রদ্ধালু হয়ে যান, মাথাটা মানে অবনত মস্তকে বেনারসে ঢুকতে হয়, বিশেষ করে মন্দিরগুলোতে। তো এই যে ব্যাপারটি, এটি হচ্ছে কাল, তাকে কাশিকা কোতোয়াল বলা। এবং মনে করা হয় যে এই যে আমাদের বেনারস বা বারাণসী, যেটা হিন্দু তীর্থ কাশী, সেইখানে প্রসন্দা, মানে দেখুন আমাদের সারা ভারতবর্ষে, সারা পৃথিবী জুড়ে খুন, জখম, রাহাজানি ইত্যাদি নানা রকম ঘটনা ঘটে। তো কিন্তু মানুষ ছাড়া অন্যান্য যে সমস্ত আছে না, ধরুন আপনি শুনবেন না যে বেনারসে কাউকে সাপে কামড়েছে, কাউকে রোড অ্যাক্সিডেন্ট, সেরকম ভাবে শোনা যায় না যে একদম এই হয়েছে, বা ভয়াবহ অগ্নিকাণ্ড বেনারসে হয়েছে, খুব একটা শোনা যায় না। বেনারসে অ্যাক্সিডেন্টাল ঘটনা শোনা যায় না, কিন্তু খুব বিচ্ছিরি ভাবে লোকে ওখানে ড্রাইভ করে। আমি আপনাকে বলছি, কলকাতায় যে আমরা নিয়ম কানুন গুলো পাই না ট্রাফিক কন্ট্রোলের, বেনারসে বিন্দুমাত্র নিয়ম নেই। হ্যাঁ, আমি ছোট থেকে যাচ্ছি তো বেনারস, বহুদিন করে থেকেছি, তো সুতরাং এটা বলছি কোনো রুলসের কোনো বালাই নেই। আরামসে আপনি দাঁড়িয়ে আছেন, পাশ দিয়ে মোটরসাইকেল চলে গেল, মানে ইভেন একটা লোকে সরিও বলেন, কিন্তু দেখবেন রোড অ্যাক্সিডেন্ট কম। এবং যেখানে সেখানে বড় বড় ষাঁড় শুয়ে থাকে, এবং ওখানে ষাঁড়কে আঘাত করা কিন্তু সাংঘাতিক। বলে ও সব বুঝি, হ্যাঁ বলে ওখানে বলে ভোলেনাথকে বাহান রে গেছে। ও যে যিনি যাচ্ছিলেন আপনি ডিঙিয়ে চলে যান কিন্তু ছুতে পারবেন না, যিনি গাড়ি দিয়ে যাচ্ছিলেন বা ওখানে প্রচন্ড রাশ ড্রাইভ করে টু হুইলার্সে, সে বাইক পাশ দিয়ে ঘুরিয়ে চলে গেল, কিন্তু ওকে বলবে না যে বাবা তুই ওঠ। ষাঁড় নিশ্চিন্তে যেখানে শুয়ে শুয়ে ওই কলা গাছ চিবোচ্ছিল, সে চিবোতেই থাকলো, সাইড দিয়ে লোকে তাকে রাস্তা করে দেয়। এই হচ্ছে বারাণসী। তো এই যে জায়গাটা, তা মনে করা হয় এই যে মনুষ্য ঘটিত এবং তার বাইরে যে সমস্ত প্রবলেমগুলো আমাদের জীবনে আসে, দেখুন মৃত্যু অনিবার্য, সে তো ঘটবেই, কিন্তু ওই যে অকাল মৃত্যুর সংখ্যা তুলনায় বেনারসে কম। এবং মানুষের দ্বন্দ্ব, বিভেদ, এই যে সাংঘাতিক একটা হয় না, আমাদের পলিটিক্যাল হয়, অমুক হয়, নানা কারণে হয়, ইগোইস্টিক ব্যাপারগুলো, এগুলো বেনারসে অনেক কম। মনে করা হয় এগুলো, এবং মানুষের উপর মন্ত্রতন্ত্র করে, জাদুটোনা করে, এইগুলো থেকে কাল ভৈরব রক্ষা করেন বেনারসকে, এবং বড় কোনো মহামারী সহজে বেনারসে কিন্তু ঢুকতে পারে না। তো এই যে ব্যাপারটা তিনি যে রক্ষা করেন, ওই জন্য ওনাকে কাশিকা কোতোয়াল বলা হয়। এবং শ্রীময়ী কাশী বিশ্বনাথের মন্দিরে ঢোকার আগে অবশ্যই ওই কাল ভৈরবের মন্দির, আরেকটি জায়গাতে আমি যাই, যেটা হচ্ছে তিল ভান্ডেশ্বর। যেটা তিল ভান্ডেশ্বর হচ্ছেন, মনে করা হয় তিল তিল করে মহাদেব প্রতিদিন বাড়তে থাকেন। তো এইবার যেটা হচ্ছে, মানে আমি যখন ধরুন মোটামুটি মানে একদম আর্লি 80s যখন যেতাম, তখন আমি স্কুলে পড়তাম, তখনকার যে তিল ভান্ডেশ্বরের যে আমি সাইজ দেখে এসছি, আর আজকে তিল ভান্ডেশ্বর কিন্তু এতখানি উঠে গেছেন। বাবা, এটার কি ব্যাখ্যা? না কোনো বৈজ্ঞানিক আজ অব্দি দিতে পেরেছেন, না কোনো ঐতিহাসিক আজ অব্দি দিতে পেরেছেন, কিন্তু বাড়ছে, এখন অনেক বড় হয়ে গেছে তিল ভান্ডেশ্বর। মানে আমি ছোটবেলায় গিয়ে মোটামুটি কাছাকাছি হাতটা দিতে পেরেছি, এখন তো দেয়া যায় না, অনেক বড় সাইজেও বড়, এভরিডে বড়, লম্বাতেও তিনি অনেক বড় হয়ে গেছেন। তো এই জায়গাগুলো দর্শন করে তবেই কাশী বিশ্বনাথে কিন্তু যেতে হয়। আপনি মানে এই যে বেনারসটাকে আপনার সেকেন্ড হাউস আমি বলছি, যদি আপনি সব জায়গাতেই যান, হ্যাঁ, এটা কতদিন ধরে যাচ্ছেন আপনি? ছোটবেলা থেকে, মানে ধরুন 4-4.5 বছর বয়স থেকে, তখন বাবা মার সঙ্গে যেতাম, মায়ের গুরুদেবের হাত ধরে, এবং বাবা মা হয়তো পেছনে রয়েছেন, আমি গুরুদেবের সঙ্গে গুরুদেবের গাড়িতে, গুরুদেবের আর বয়স কম ছিল, গুরুদেবের কোলে চড়ে গেছি। তো এইভাবে গেছি, এইটা শুরু। বেনারস বলুন, এলাহাবাদ বলুন, বলা হয় না যে ওল্ড এজ হোম বলা হয়, যে বৃদ্ধ বৃদ্ধাদের একটা জায়গায় ফেলে দেওয়া হয়, সেটা তো চিরকালই ছিল। সেটা কিন্তু বেনারসে আমরা দেখেছি যে আমাদের যাদের স্বামী মারা গেছে, বিধবা যারা, তাদেরকে বেনারসে একসময় পাঠিয়ে দেওয়া হতো, কাশিবাসী করে দেওয়া হতো, বেনারস বা বৃন্দাবনে তাদেরকে পাঠিয়ে দেওয়া, খাবারটা জুটে যেত, থাকারও জায়গা জুটে যেত। তারা কিন্তু চাকরি বাকরি করতেন না, কি করে জুটতো? মহাদেবের কৃপায় জুটতো, আজও জোটে, এখনো হয় সেটা, এখনো যেটা, মানে পাঠিয়ে হয়তো ওইভাবে দেওয়া হয় না, কিন্তু বেনারসে, বারাণসীতে মানে কোনো লোক অভুক্ত আছে আপনি শুনতে পাবেন না। আপনি বলতে পারেন তাহলে কি খুব লাক্সারিতে থাকে, তা হয়তো নয় প্রসন্দা, কিন্তু মানুষ কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকে। হ্যাঁ, এবং দানের প্রথাটা ওখানে আছে,
ভান্ডারা দেন মানুষ, এগুলো করেন সেখানে না, সেটা থেকে তারা পায়। হ্যাঁ সেখান থেকে বিভিন্ন ফলে এটাও তো একটা সমিতি আছে। ইতিবাচক জায়গা। এটা ইতিবাচক জায়গা, অবশ্যই তাহলে ইতিবাচক জায়গা। দেখা যায় যারা ভাগ্যহীনা, আজকের দিনে ভাগ্যহীনা কথাটা হয়তো অ্যাপ্লিকেবল না, কিন্তু একটা সময় তো ভাগ্যহীনা একদম যারা, একদম মনে করতে, যার স্বামী নেই তার হ্যাঁ কিছু নেই, ভাগ্যহীনা, তাদেরকে শিব দেখছেন। একদম তাহলে আমার শিব তাদের প্রশ্নটা হচ্ছে, দায়িত্ব নিয়েছেন। যে এরকম একটি বেনারস, এটাও আমি সরি প্রশ্নটা একটু কাটলাম, বেনারস সেই পুণ্যভূমি যেখানে রাজা হরিশ্চন্দ্র যখন মানে ধার দেনায় মানে জর্জরিত জর্জরিত হয়ে তিনি সুইসাইড করতে যাচ্ছিলেন, তখন তাকে স্বামী বিশ্বামিত্র, যার কাছে তিনি আস্ফালন করেছিলেন, তিনি তখন বলেছিলেন যে স্বয়ং শিবের সৃষ্ট একটু ভূমি আছে, তুমি সেখানে গিয়ে বাস করো এবং সেখানে গিয়ে তুমি কোনো কর্মের মাধ্যমে উপার্জন করে এই দেনা তুমি শোধ করবে। তো বেনারস হচ্ছে সেই পুণ্যভূমি, যাবো, মনটা আনন্দ হচ্ছে। এবং ক্রিটিক্যাল ক্রিয়াগুলো কিন্তু এই 3টে দিন করা হবে। আচ্ছা, এই ক্রিটিক্যাল ক্রিয়ার জায়গা থেকে যেটা প্রথমেই যাই, সেটা হচ্ছে যে কাল সর্পদোষ। কাল সর্পদোষ কাটাবার জন্য মানুষ কাটানো তো যায় না, মানে যিনি কাল সর্পদোষ নিয়ে জন্মাবেন শেষ দিন অব্দি তার কাল, কিন্তু তার উপরে একটা কঠিন দিয়ে তাকে ক্ষতিকারক প্রভাবটাকে কাট ডাউন আমি করে দেয়া হয়। এখানে একটা কথা বলি, এটা আপনি একটু বিবেচনা করবেন। বলুন। আপনার অ্যাস্ট্রোলজার আপনারা মানুষের ক্ষতির থেকে তাদেরকে বাঁচাবার চেষ্টা করেন, আপনার যেটা সুনাম আছে সেখান থেকে আপনাকেই প্রশ্নটা করছি। ধরা যাক কাল সর্পদোষ তার রয়েছে, সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না। যেমন কারো ব্লাড সুগার হলে কোনোদিন ব্লাড সুগার থেকে মুক্তি নেই, তাকে ওষুধ সারা জীবন খেতে হবে। ব্লাড প্রেশার হলে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে, একদম সেরকম কাল সর্পদোষ থাকা মানে হচ্ছে কি সারা জীবনের সঙ্গী, কিন্তু তোমাকে তার উপরে একটা কোটিন দিয়ে দাও, কিছু জিনিস তাকে মেইনটেইন করতে হয়। এবার ধরুন আমি একটা ছাতা মাথায় দিয়ে গেলাম বৃষ্টিতে, তার মানে বৃষ্টিটা হবেই, কিন্তু বৃষ্টির হাত থেকে মুক্তি নেই, কিন্তু ছাতা মাথায় তুমি নিজেকে গার্ড, শরীরটা ভিজলো না। দ্বিতীয় কথা, আপনি আগের দিনও যেটা বলেছেন গত বৃহস্পতিবার দিন, যে অনেকে রেইনকোট পরে, ক্রিটিক্যাল সমস্যা হলে কিন্তু একটা জায়গা তাদের ভেজেই, সেটা যে পায়ের জায়গাটা, সেটাকে বাঁচানো যায় না কোনোভাবে। অর্থাৎ এখানেও আমি বলবো যে কাল সর্প দোষ থাকলেও তাকে কাটিয়ে দেওয়ার পরেও কিন্তু রিস্ক ফ্যাক্টর না, তাদের কিন্তু কিছু সমস্যা থাকে যেটা পায়ের জায়গাটা থাকে। তো আপনার চেষ্টাটা থাকবে যে সেটা যাতে, ধরুন আমার চোখে চশমা এসছে, আমি তাতে দেখতে পাচ্ছি, কিন্তু একটা অতিরিক্ত জিনিস তো আমার বডির উপর লেগে রয়েছে, সেটা তো অস্বীকার করতে পারি না। সেরকম এই টোটাল ব্যাপারটাকে আপনি ট্যাকল করেন কি করে? দেখুন, এটা একটা যুক্তিগ্রাহ্য জিনিস এবং একটা প্রাচীন বিদ্যা, দুটোর কম্বিনেশন, যেটা হচ্ছে যে মানুষের জীবন মানে গ্রহ শান্তি বা কালসর্পদোষের প্রতিকার এটা করা হয়, কিন্তু কিছু জিনিস তাদেরকেও বলা হয় যে আপনার জীবন থেকে এটাকে বাদ দিয়ে দিতে হবে। তো সেটা একটা স্যাক্রিফাইস, এটা কিন্তু সেক্ষেত্রে তাদের করতেই হয়। তো এরকম কিছু জিনিস আছে, ধরুন কোনো মানুষের একজন প্রিয় ফল, তাকে বলা হয়েছিল সেটাকে বাদ দিয়ে দিতে, তো তার এখানে বেনারসে গিয়ে কিন্তু ফল ছাড়ে, অনেকেই ফল দেয়। আমিও গয়াতে গিয়ে আমার মায়ের যখন শেষকৃত্য করেছি, পিণ্ডদান করেছিলাম, একটি ফল আমি খাই না, খুব প্রিয় ফল, এবং প্রিয় জিনিসটাকেই ত্যাগ করতে হয়। প্রিয় জিনিস ত্যাগ করতে হয় না, প্রিয় জিনিস ত্যাগ করতে হয়। কি ছেড়েছিলেন? আমি কুল খেতে খুব ভালোবাসতাম। কুল খান না? আর খাই না। আমার দাদু গিয়েছিলেন বেনারসে বহু বছর আগে, আমার ছোটবেলা, হঠাৎ আপনার কথাতে মনে পড়লো, আসলে আপনার ব্যাপারটা এত ন্যাচারাল, এই অনুষ্ঠান করতে মজা লাগে সেখানে। একদম। দাদু পেয়ারা ছেড়ে এসেছিলেন, পেয়ারা ছিল তার ভীষণ প্রিয়। একদম। তো আমি যে ভদ্রলোকের কথা বলছি, তিনি তার মানে কিছুতেই চাকরি হচ্ছিল না ছেলের, মানে প্রচন্ড স্কলার ছেলে, সবকিছু বিদেশ থেকে বারবার ডাক আসছে, মানে লাস্ট মুহূর্তে কেটে যাচ্ছে। তো এইবারে লাস্টে আমি দেখলাম যে অনেক জায়গায় ঘুরেছেন টুরেছেন, আমি তো আবার ট্যারো দেখলাম, ওরাকেল দেখলাম, তারপর বললাম যে হরস্কোপটা নিয়ে আসুন, আমাকে একটু বৈদিকটাও দেখতে হবে। তো উনি তখন নিয়ে আসলেন, বললেন এতজনের কাছে করিয়েছি, আবার কি আপনি দেখবেন? আমি নিয়ে আসুন না। তো তারপর তিনি নিয়ে আসলেন এবং আমি তখন দেখলাম যে হ্যাঁ, একটি মারাত্মক রকমের কালসর্প সেখানে বসে আছে, আরো 2-1টি প্রবলেম ছিল, ওটা ডিসকাস করছিলাম। বললাম দেখুন, আপনি ছেলে কিচ্ছু মানে না, এত সে করেছে, তার আর কিছু মানে ভক্তি নেই, চটে গেছে। তো সুতরাং তিনি বললেন যে আপনি সন্তানের জন্য ছাড়তে পারবেন? বলে হ্যাঁ, বলুন কি করতে হবে। আমি যা প্রতিকার করে দেব, আপনার একটি প্রিয় ফল কিন্তু সারা জীবনে কখনো কিন্তু সেটা নিতে পারবে না। ভদ্রলোক আম খাওয়া ছেড়ে দিলেন। আরে হ্যাঁ, বলে আমি খাবো না। আর একজন মহিলাকেও দিয়েছেন, তিনি মা, তিনি চা খাওয়া ছেড়ে দিয়েছিলেন।
মানে তাকে বেডটি দেওয়ার জন্য স্পেশাল কাজের লোক বাড়িতে অ্যাপয়েন্ট করা ছিল, যে সকালবেলা উঠে ম্যাডামকে চাটা দেবে, তবে তিনি মাটিতে পা দেবেন। সেই ভদ্রমহিলা নিজের মেয়ের একটি ক্রিটিক্যাল সমস্যা ছিল, ওটা নিয়ে এখানে আলোচনা করব না। তিনি এবার বেডটি কেন, আমি চাই ছেড়ে দেবো, আমার মেয়ের ভালো হোক। এই হচ্ছে না আমাদের দেশের বাবা মা। দে ক্যান স্যাক্রিফাইস এনিথিং ফর দেয়ার চিলড্রেন। তো ওইটাই হচ্ছে, কিছু না কিছু ছেড়ে দিতে হয়। যেমন ধরুন কালসর্পের প্রভাব যাদের থাকে, দেখা যায় যে অধিকাংশ সময় তাদের ম্যারেজটাতে প্রবলেম হয়। এবং এই শিবরাত্রির মানে কালসর্প আক্রান্ত মানুষরা যদি নির্দিষ্ট ক্যাটেগরিগুলো আছে, আমি বলতে শুরু করেছিলাম, তো সেক্ষেত্রে যদি তারা বিবাহিত না হন, তাদের কেরিয়ারের একটা দিকে কিন্তু উত্তুঙ্গ উন্নতিটা হয়। তো সেরকম জায়গাতে আপনি দেখুন না, রতন টাটার উদাহরণটা দেখুন, সব ছিল, বউ ছিল না, স্ত্রী ছিলেন না, তো কি কমতি ছিল? যেমন সুপুরুষ দেখতে, তেমন তার অ্যাচিভমেন্ট। মৃত্যুর পরেও দেখা যাচ্ছে যে তার মানে সেই বলেন অধুরা যে সমস্ত মানে শেষ হয়নি সেই কাজগুলো যেগুলো তিনি ভেবে গেছিলেন করছে। আমরা এখন ইটালীয় কোম্পানিটাকে কত কোটি টাকায় অধিগ্রহণ করলেন, পরশুদিনই বোধহয় নিউজে আমি দেখলাম। তো এই যে জায়গাটা, তার বিয়েটা হলো না কেন? বসে আছে তো ওখানে, হ্যাঁ, ফনানারি। তো এই হচ্ছে কালসর্প। কিন্তু যারা কাট ডাউন করেন, যেমন সচিন তেন্ডুলকর, ত্রয়ম্বকেশ্বরে ওনারটা হয়েছিল। ভারতের অধিনায়কত্ব তার কপালে সয়নি, না সয়নি, কিন্তু উনি লিটল মাস্টার, আনসাকসেসফুল অধিনায়ক এন্ড দ্য গ্রেটেস্ট ক্রিকেটার, মানে ভবিষ্যতে তাকে মনে রাখবে। কিন্তু উনি সফল অধিনায়ক সেভাবে যেরকম কিছু ধারে কাছে সবথেকে খারাপ অধিনায়ক ছিল লেটেস্ট, মানে ফ্রম সচিন তেন্ডুলকর টু আজকের দিনের বিরাট কোহলি কেন, তারপরেও ধরুন যারা রয়েছেন আর কি এখন এই মুহূর্তে, সূর্য যাদব ফাদব, মানে তার মধ্যে সবথেকে খারাপ রেজাল্ট, সাকসেস রেট মানে ওই আর কি, তার এডুকেশনও কিন্তু বোধহয় কমপ্লিট না কমপ্লিট। তো একটা দিকে মানে কালসর্পের মার কোনো না কোনো একটা দিকে মারবে দিলে দেবে, মানে আইদার আপনার লেখাপড়ায় দেবে, নাহলে ম্যারেজ সেক্টর দেবে, না হলে মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেবে। কিছু যদি না হয়, আপনার টাকা পয়সায় একটা জীবনে ধস দেবে, অথবা শেষ বয়সে ছেলে মেয়ে আপনাকে ছেড়ে দেবে। দিস ইজ কালসর্প। আমি রিডিংটাতে আসছি যে এক ভদ্রলোক আমাকে পাঠিয়েছেন, তার মেয়ে সমস্ত ডেট অফ বার্থ ইত্যাদি প্রভৃতি ডিটেল পাঠিয়েছেন, ওটা আমি এখানে শেয়ার করলাম না। নামটা বলবার দরকার নেই, নামটা আমি বলছি না, মিস্টার মজুমদার বলেছেন এটুকু বলবেন, আমি বুঝে যাব। আমি আপনাকে পাঠিয়েছি বরোদা থেকে। তো একটাই কথা, ম্যাডাম, আমার ছেলেটার বিয়ে কি হবে? এবং এতদিন চেষ্টা করছি, ছেলের বয়স প্রায় 37-38 হয়ে গেল, না কোনো সঠিক ম্যাচ পাচ্ছি না, মানে আইদার মেয়ে পক্ষ কুইট করছে। তা আঙ্কেল একটাই কথা বলি, আপনি বলেছেন সরাসরি বলবেন মা, তো সরাসরি বলছি, আপনার ছেলের বিয়েটা না খুব টাফ, না হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম বেশি। আপনার ছেলের যে হরোস্কোপ পাঠিয়েছেন তাতে মহাপদ্ম কালসর্প রয়েছে। তো মহাপদ্ম কালসর্পের মানে প্যাঁচটা যদি কাটিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার ছেলের বিয়ে হবে। আদারওয়াইজ ছেলে কিন্তু, যেরকম আপনি জানিয়েছিলেন, মাউন্টেনিয়ারিং করেন, এই সমস্ত দিকে তার ইন্টারেস্ট আছে, সে কিন্তু দেশ বিদেশের নাম করবে। এবং অ্যাকচুয়ালি মানে তার কিন্তু খুব একটা সংসারে মন নেই, দেখা যাচ্ছে পেছন ফিরে একজন মানুষ চলে যাচ্ছেন এবং মাউন্টেনের দিকেই যাচ্ছেন, সেই দিকে তার সাকসেস রয়েছে, নাম যশ খ্যাতি, দেশ ছেড়ে বিদেশেও যাবে। তবে যদি সত্যি ছেলেকে সংসারী করতে চান, মহাপদ্ম কালসর্পের গেরোটাকে কাটিয়ে দিন, তবেই কিন্তু ছেলের বিয়েটা হবে। আর যে বয়সটা আপনি মেনশন করেছেন, 26-এর মধ্যে বিয়ে হলে ছেলের বিয়ে হবে, আদারওয়াইজ ছেলে কিন্তু চিরকুমার থাকবে। অন্য সব দিকে তার ফুলফিলমেন্ট আছে, নাম যশ খ্যাতি অর্থ আপনাদেরও যথেষ্ট রয়েছে, কিন্তু ওই একটাই অপশন রয়েছে, এই বছরের মধ্যে যদি আপনি ইমিডিয়েট কাটিয়ে নিয়ে আপনি দিতে পারেন ছেলের বিয়ে, তবে হবে। তবে একটু স্পিরিচুয়াল মেয়ের সাথে বিয়ে দেবেন, নাহলে সেই সংসার কিন্তু হওয়াটা মুশকিল আছে। কারণ আপনার ছেলের একটা বারবার বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে, এই যোগটা আপনার ছেলের হরোস্কোপে কিন্তু আমি দেখতে পেয়েছি। তো সংসার করতে গেলে যদি মানে ওই স্পিরিচুয়াল লেভেলে বন্ডিংটা না হয়, তাহলে কিন্তু ছেলের সংসারটা কিন্তু টিকবে না।
ফলে আমরা কিন্তু একটা জিনিস আরেকটা জিনিসও আছে, ওরাকেলটাও আমি দেখেছিলাম, কোন ধর্মীয় স্থানে কিন্তু এরম মেয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ হবে, আপনি এটাও জানতে চান? হবে। হ্যাঁ, তো বেনারস চলে যাক। আপনি বেনারস যাক, অন্য কোনো যাক, মানে না না, উনি তো ছেলের সাথে থাকেন তো সরাসরি। বড়দাতে, আর ছেলে তো বড়দার কাছাকাছি। ছেলে তো ট্রেক করে অনেক জায়গা তো যায় ছেলে, তো সেক্ষেত্রে নেপাল টেপালেও দেখা হতে পারে। দেখা যাক যদি এই যেখানে তার ভাগ্য ভবিষ্যৎবাণীটা, খোলে আর কি। হ্যাঁ যেখানে তার ভাগ্যে রয়েছে। আপনি ওয়েটা সেখানে- বলে দিলেন। আমি ওয়েটা বলে দিলাম, এবং যদি মনে করেন যে এর মধ্যে কাটাবেন, তাহলে লেট না করে ডুইট নাও। আচ্ছা, এবার আমি যে ব্যাপারটায় আসছি, হুম, যে মহাদেব অত্যন্ত শান্ত। নরম মানুষ, যে যা চায় তাই দেয়, তাতে দেয়। করে আকাম কুকামও প্রচুর হয়েছে। হ্যাঁ, বাজে বাজে অসুররা যাচ্ছে তাই কাণ্ড তাকে করেছে। এসে সামাল দিতে ব্রহ্মা বিষ্ণুর অবস্থা খারাপ হয়ে গেছে। একদম, যাই হোক, একদম তো মহাদেব যদি চটে যান তাহলে ভয়ঙ্কর। তাণ্ডব। সেটা তাণ্ডব একমাত্র দক্ষ সতীর- প্রজাপতি বুঝেছে সতীর সতীর মৃত্যুতে। দেহত্যাগ যখন হয়েছিল। তারপরে তো যাই হোক, এই যে সতী তো ব্রহ্মা আবার বিষ্ণুকেও তিনি কাল ভৈরবে তিনি শিরচ্ছেদ করেছেন, এবং কাল ভৈরবের মানে যেটা হয়, মানে কালাষ্টমী বলা হয় বা ভৈরব জয়ন্তী, এই বছরটা চলে গেছে, এটা বছরে একটি দিনই হয়। তো সেই জায়গায় আপনি যাচ্ছেন, একই কাজে দুটো। প্রথম কাজটা হচ্ছে গিয়ে মহাদেবের কাছে একটা বেলপাতা দিলেই তিনি খুশি। একদম। যাই হোক, যারা যারা পুজো দিতে চান, আমি এখান থেকে বলে দিচ্ছি, আমরা সামনের বৃহস্পতিবার নিশ্চয়ই আবার আলোচনা করব। যারা পুজো দিতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে একদম। শ্রীময়ীদির সঙ্গে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে তারপরেই যে অমাবস্যা পড়ছে, সেখানেও কিন্তু একটা অমাবস্যার ব্যাপার আছে, এবং সেখানেও কিন্তু ওই তাণ্ডব কালীর পদতলে কিন্তু মহাদেব, একদম। মানে সেদিনও একদম। মহাদেব থাকছে। সেদিনও মহাদেব থাকছেন, তার মানে সেদিনও তিনটে দিনই মহাদেব। তিনটে দিনই মহাদেব, এবং মা কালী শক্তি থাকছেন। এবং আমি যেহেতু মানে বেনারস গেলে কাল ভৈরবের দর্শন বা সেখানে একটু ক্রিয়াকর্ম না করে আমি আসি না। ধরুন গুরুতর বাস্তু দোষ রয়েছে বাড়িতে, ওই যে আমি আগের দিন প্রোগ্রামে বললাম, টাইম কম ছিল, না, না, ঠিক। ছোট্ট করে বলেছি, কেউ হয়তো বাড়িতে কোনো আনক্যানি ফিলিং পাচ্ছেন, মনে হচ্ছে যে আমার প্রতিবেশী আমার ক্ষতি করছে, বা কেউ একটা বা ঘুরে বেড়াচ্ছে আমার কেউ চারিদিকে। একটা ঘুরে বেড়াচ্ছে, আর আমি ছাদে কিছু ভারী পড়ছি, হ্যাঁ। ছাদে গিয়ে দেখতে পাচ্ছি কাপড় মেলতে কোথায় কেউ কোথাও নেই, ভোবা না না, ঠিক। হাওয়ার আওয়াজ। ঠিক। তো এই যে সমস্ত জিনিসগুলো কিন্তু ঘটে, শুধু গ্রামেই ঘটে এরকম নয়, আমি সর্বত্রই ঘটে। ঘটে। আপনার ফিলিং এর ওপর আপনি বুঝতে পারছেন কিনা সেটার উপর ডিপেন্ড করে। কলকাতার মানে আচ্ছা আচ্ছা পশ অঞ্চলে হাই রাইজেও প্রচুর প্রবলেম থাকে, সেখানে হয়তো দুপুরবেলা কারোর কান্নার আওয়াজ পাচ্ছেন, বাড়িতে যখন লোকজন আছে কিছু নেই। তো এরকম হয়েছে, তাতে বাড়ির বউকে সাইকিয়াট্রিস্ট দেখে বলছে কিছু নেই। ঠিক। তো এই যে জায়গাগুলো, তো কিন্তু আমরা যখন বাস্তু আমরা ভিজিট করি বা সেখানে দেখি বা মাঠ সয়েল টেস্টিং করি, প্রসুন্দা এইখানে জিনিসটা কি, আমরা যখন সয়েল টেস্টিং করি না, মাটির স্বাদ আছে জানেন তো, এরকম আলোচনা কোথায় শুনবেন না। তো ব্রাহ্মণী মৃত্তিকা থাকে, ক্ষত্রিয় মৃত্তিকা থাকে, শূদ্র মৃত্তিকা থাকে, বৈশ্য মৃত্তিকা থাকে। ব্রাহ্মণী যে মৃত্তিকা, সেই মাটির স্বাদ হচ্ছে মিষ্টি, ক্ষত্রিয় স্বাদটা হচ্ছে মানে ঝাল ঝাল টাইপের, এবং যে শূদ্র মৃত্তিকা, সেই মৃত্তিকার স্বাদ হচ্ছে কটু। তো মৃত্তিকা সয়েল আমি যখন বাস্তুকারক করি তার আগে বা চেম্বারে দেখি, বলি বাড়ির মাটি নিয়ে আসবেন, অমুক জায়গা থেকে নিয়ে আসবেন, অমুক জায়গা থেকে নিয়ে সয়েলগুলো টেস্টিং করা হয়। এবং এইখানকার বাস্তু দোষ মানে সেটা কোনো অন্য কোনো নেগেটিভ এনার্জি বাড়ির ওপর দিয়ে পাস করছে না, কেউ তার কোনো ড্যামেজ করে দিয়ে গেছে স্বেচ্ছাকৃত, সেগুলো কিন্তু ধরা পড়ে। এবং এই কাল ভৈরবের এখানে, এবং সঙ্গে অমাবস্যাটা পড়ছে, যেখানে তিল দিয়ে পুজোটা হয়, কালো তিলের সাহায্যে পুজো হয় কাল ভৈরবে। তো ফুল তো নিশ্চয়ই থাকে, আরো কিছু কিছু জিনিস থাকে, এবং অ্যালকোহল থাকে। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, অন্য জায়গায় আমরা এই বিষয়ে আরো বিশদ আলোচনা করব সামনের বৃহস্পতিবার, মানে শিবরাত্রির আগে, লাস্ট বৃহস্পতিবার, তারপরেই বেরিয়ে যাব। ওটাই বোধহয় তারপরেই বেরিয়ে যাব। তারপরে বেরিয়ে যাবেন উনি, 13 তারিখে কিন্তু বেরিয়ে যাবেন। সুতরাং তার আগে কিন্তু আপনারা ক্রিটিক্যাল যাতে সমস্যা আছে তারাই অগ্রাধিকার পাবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে। আমাদের দেখা হচ্ছে বৃহস্পতিবার বিকেল 4টে। একদম ভুলবেন না, ওদিনকে কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে। থ্যাংক ইউ শ্রীময়ী। নমস্কার, সকলে ভালো থাকুন।